মায়েরা, আম্মুকে মেরেছো নাকি? জ্বর বাঁধলো কিভাবে? ইরফানের মুখের খাবারটুকু গিলে ভাবলেশীন ভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস গট দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুব করে কেসে উঠে চোখ বড় বড় করে বলে। মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদাকে ব্যবহার এটা ক্লাস বানানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসবে হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমার ক্লাস করাইতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রু কুচকে বলে, জানো তাহলে মানামানি করছিলে কেন? স্টেন্স। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করলো, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখলো, এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রোমা, হসপিটালে বাচ্চাদের যে নির্বন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল হয়ে যায়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন, স্বামীর পানে রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, ছেলে, বউ, সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে। মূলত গ্রাম থেকে এসে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাকে দেখতেই পারেনি। আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না না, ফারার কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আটল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচীর টপকে পাড়াদের বাড়ির ভেতরে প্রবেশ করে। পাড়া থেকে দোতলায়, ব্যালকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে ব্যালকনিতেও পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় হলো পাড়ার ঘরে ফাড়া সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফাড়ার নাম্বারে একটা মেসেজ দেয়। পাখি, একটু ব্যালকনিতে আসো তো। ফাড়ার পাশেই ফোন ছিল। টুং করে মেসেজ বাজলে ফাড়া ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফাড়া বা হাতে মেহেদি দেওয়া, ডান হাতে দিত। এখন ভাবলো শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে বেলকনিতে পা রাখে। সাথে সাথেই শুদ্ধ ফাড়াকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফাড়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফাড়া চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে। হাত থেকে ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফাড়াকে ছেড়ে দেয়। ফাড়া ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগে শুদ্ধ দ্রুত ব্যালকনি দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফাড়াকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফাড়া স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশন এসে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর সে নিজেকে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফাড়া কাজিন দরজা ধাক্কিয়ে বলে, এই ফারা, কি হয়েছে, ঠিক আছিস? ফাড়া বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি, তোরা ছাদে যা, আমি একটু পরে আসছি। ওপাশ থেকে আবারও বলে। কিন্তু তুই। ফাড়া বিরক্তি কণ্ঠে বলে। তোরা যা। ফারার কাজিনরা আর কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগে ফারা দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারা দু পা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভিতরে গিয়ে আগে ফারার ঘরের দরজা আটকে দেয়, এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনেও এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারা মোচড়ামুচড়ি করে, এই লোকটা জীবনেও শোধরাবে না। শুদ্ধ ফারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি।
ফারা বোধহয় একটু শান্ত হলো, শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, এর উপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে আর জ্বর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতে ভয় পাবে। একটা ব্যাপারে মায়রার মন খারাপ, মিলা আসেনি এখানে। তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় 10:30। মায়রারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সব। মায়রা বলেছে সে সবার শেষে দিবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পেছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে। ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারতো। মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভ্রু কুচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজও গরম হলো। মায়রা উঠে গিয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে। আমি হাতে মেহেদি দেবো, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক, মেহেদি পড়বে, আরো মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে, হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও। যার বউ তার কোলে কি আর না থাকলে কি মানায়? মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়রা দৌড় দিতে নেয়। তার আগে ইরফান ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সঙ্গে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা ঢোক গেলে আসলে তার ইরফানের সামনে দাঁড়াতে ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখলো। এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু রেখে চোখ উঠিয়ে দেখলো। ইরফান তার বডিতে আঙ্গুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মায়রার ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা। ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহ জানে। সে রাতেও একটু মজা করতে দেয়নি, আজকেও ঘরে আটকে রাখলো। মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেহেদি দিব আমি হাতে, আপনি দরজাটা খুলে দিন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা তার কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবোই না এখানে আমার অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের উপর বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে। কি বলছিলে? মায়রা মিইয়ে যায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়। টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের উপর মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পিছন থেকে মায়রার বা হাত ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে। মৃদু স্বরে বলে, বউ আমার মেহেদি বাড়ির লোক কেন দিবে? মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়রাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হয়। মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার দু হাতের দুপাশে দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গেছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলবো, আর আপনি এইভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুচকে বলে, ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারোর হাতে আঁকতে পারি না। মায়রা মনে মনে খুশি হলো, হেসে বলে,
আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শেষরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আড়াআড়িভাবে দুহাত বুকে গুজে মৃদুস্বরে বলে। এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এতটুকুতে আমার পোষায় না। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান দুহাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, মৃদুস্বরে বলে। নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নেব জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ছাড়ল না। হাতের বাঁধন আরো খানিক শক্ত করে গালে ঠোঁট চেপে বলে। পাখি, সরি বলেছি তো, অনেক মনে পড়ছিল তোমায়। পুরো 2 দিন তোমায় দেখিনি, একটু বোঝো। ফারা মাথা নিচু রেখে বলে। এইসব ছাই পাশ খেয়ে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারা ভ্রু কুচকে তাকায়। শুদ্ধ পিছু পিছু গিয়ে দেখলো শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারা অবাক হয়ে বলে। আরে আমার ব্রাশ দিয়ে তুমি কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারার দিকে তাকায়। ফারা চেঁচিয়ে ওঠে। আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছেড়ে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারার ওড়না টেনে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। এরপর মৃদুস্বরে বলে। তোমার এখানে তো মাউথ ওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নেবে? শুদ্ধ ফারার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারা অসহায় কণ্ঠে বলে। তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেদি পড়তে হবে? শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল। আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে, মনে হচ্ছে বউ হেগে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই করবে। ফারা রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাকে জড়িয়ে ধরতে গেলে ফারা ধুপধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়। তার বউটা শুধু রেগে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারা বেডের উপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুললো, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ালে ফারা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট জ্বালানো। এই জন্যেই অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারা। মাথা নিচু করে বলে। যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারা অবাক হয়ে বলে। মানে আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাকে দাঁড় করিয়ে দুহাতে জড়িয়ে নিয়ে বলে। একদম না, কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি, ঘুমাই। আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারা মুচড়ামুচড়ি করতে করতে বলে। ছাড়ো আমায়, কি করছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো। উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার দুপায়ের মাঝে ফারার পা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে। তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টুমির হাসি। ফারা কেমন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছুই নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে। ছাড়ো আমায়। শুদ্ধ ফারার কথা শুনলে তো সে ফারাকে চিৎ করে শুইয়ে দিয়ে ফারার উপর আধা শোয়া হয়। ফারা ঢোক গিলে আমতা আমতা করে বলে। কি করছো? শুদ্ধর চোখ মুখ কেমন পাল্টে গিয়েছে। ফারার এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারা লজ্জায় নুইয়ে পড়ে। মিনমিন করে বলে। তুমি যাও। শুদ্ধ ফারাকে আরেকটু টেনে নিয়ে ডাকে। বউ। ফারা কেঁপে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নেয়। শুধু বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা নড়াচড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারার কাজিনের ডাকে। পারা, কিরে ছাদে আসবি না? ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। হাতের বাঁধন আরো শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাকে ডাকে। পারা, তুই কি ঠিক আছিস? ফারা ছটফট করে। এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারার অত্যাধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাকে বেডের সাথে চেপে ধরে। রেগে বলে। বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাও রেগে বলে। আমার কাজিনরা এসেছে, কানে শোনো না তুমি? যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারার কাজিনের ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারা শুদ্ধকে ঠেলে বলে। হ্যাঁ, যাও তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাকে জড়িয়ে ধরে ফারার গলায় মুখ গুজে দেয়।
ফিসফিসিয়ে বলে। ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফারা ঢোক গিলে শুদ্ধ থেমে নেই, ছোট ছোট চুমু আঁকে ফারার গলার ভাঁজে। ফারা থেমে থেমে বলে। কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে। আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারার চোখ বুঝলো, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে তার বোনদের যেতে সে একটু পরে আসছে। শুদ্ধ মৃদুস্বরে বলে। বউকে আদর করলে শাওয়ার হয় জানো পাখি। ফারা শুদ্ধকে ঠেলে বলে। তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারার গলায় মুখ গুজে রেখে একটু হেসে বলে। তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটুও কিপটামি করব না। আজকে একটু করি, আমাকে সব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারা কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়, দুহাতে ফারাকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারার জামার চেন খুঁজলো, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারা গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ গড়ে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারার মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে। সরি পাখি। কথাটুকু বলে ফারাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ফারাকে টেনে নেয় নিজের দিকে। ফারা ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারার কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে। আরেকবার যদি ডিস্টার্ব করেছো ফারহা পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলা। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফারা ফুপিয়ে উঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়, তার বউটা এমন কেন, এত জ্বালায় রে। একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারাকে তার উপর উঠিয়ে নেয়, দু হাতে ফারাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে। কাঁদছো কেন? একটু আদরই তো করেছি আমি। হ্যাঁ, জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল, এমনিই কাঁদছে, আর কিছুই বলা যাবে না। অতঃপর ফারার মাথায় চুমু খেয়ে বলে। আমার জীবনে একদম ফারহা পাতা হয়ে গিয়েছে, ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারা নাক টানলো। শুদ্ধ ফারার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে। একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারা নিজে থেকে শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসলো। হঠাৎই ফারাকে ঠাস করে বেডের উপর ফেলে ফারার উপর উঠে যায়। ফারাকে সিচুয়েশনটুকু বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করলো। ভালোবাসি আমার ফারহা পাখি। মায়েরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে। আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদুস্বরে বলে। পুরো বাড়িতে দিবি নাকি? মায়েরা মুখ ফুলিয়ে বলে। একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। নিন না, দিয়ে দিন, আমি না আপনার বউ হই। মায়েরার কথা ইরফান ঠোঁট বাঁকায়। মায়েরা ডান পা তার ডান পায়ের উপর টেনে নিয়ে বলে। শুধু বউ, আমার বেবির মা নয়। ইরফানের কথায় মায়েরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মায়েরা দু পায়ের চুড়ি পায়জামার উপর দিকে তুলে ধরে। হঠাৎই মায়েরার একটা পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া, বেশ গভীর ক্ষতের একটা কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে। বার্ড ফ্লোর? মায়েরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে। বলুন শেষরাজ। ইরফান মায়েরার দুষ্টুমি ধরতে পারলো, তবে কিছু বলল না। মায়েরার পায়ের দাগের জায়গাটায় বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে। এটা কিভাবে হয়েছিল? অ্যান্ড কবে? মায়েরা চোখ নামিয়ে তার পায়ে সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে। ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো ডেকেছিলাম আপনাকে, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার পানে। মায়েরা জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করলো না। হেসে বলে। এসব বাদ দিন, এটা তো অনেক আগের, সেই কবে ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়েরার পায়ের দিকে তাকায়। মায়েরা পা উঠে ক্ষত স্থানটায় ঠোঁট চেপে রাখে। মায়েরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে। আরে আরে কি করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়েরার দিকে চেয়ে বলে। তোমাকে কোনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই এম ফেল। আমি ব্যর্থ হয়েছি। আই এম এক্সট্রিমলি সরি বার্ড ফ্লোর। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়েরার ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে। আপনি বারবার সরি বলে ভালো লাগবে না আমার শেষরাজ। ইরফান মৃদু হাসলো, কিছু বলল না।
মায়রার পায়ে মেহেদি দেওয়ায় মনোযোগী হলো। মায়রার পায়ের সাইড দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভ্রু কুচকালো। সে মায়রার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে আর মায়রা তার পায়ে কি দেখছে সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছিল আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়। হাতের মেহেদি টেবিলের উপর রেখে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়ে দিয়েছেন? ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সব কিছু রেখে হাজবেন্ডের পায়ে গেছে নজর গেল? হোয়াই? মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বৃষ্টি, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতুকের স্বরে বলে। ওহ, আই সি। মায়রা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা পায়ে কালো কিচকিচে লোম। মায়রার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মায়রার হাতের দিকে তাকালো। মেয়েটা দু হাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মিলিয়ে রাখতে হবে না। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মায়রাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মায়রা চোখ বড় বড় করে বলে, এই আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে। আর অনেক কিছু খুলবো। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বা হাতে মায়রাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। মায়রা মুখ ফোলায় মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফান হাতের মেহেদি মায়রার গলার দিকে এগিয়ে নেয়। মায়রা মোচড়ামুচড়ি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দিবেন নাকি আজব? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে। এইভাবে নাড়াচাড়া করলে দেওয়া যায়? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বা হাতে মায়রার মাথা বুকে চেপে রাখে মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্টেন্ট কাজ করবো। মায়রা চুপ থাকলো। ইরফানের উপর বিরক্ত হলো। মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকে মায়রার গলার নিচ বরাবর কিছু আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি। এরপর হাতের মেহেদি রেখে দেয়। মায়রাকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড় করায়। এরপর পিছন থেকে মায়রাকে দু হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়রার মাথায় থুতনি রাখে। মায়রা মোচড়ামুচড়ি করে বলে, অশুভ লোক, আমার ওড়না দিন। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়রার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে, এটা কি বলো তো? মায়রা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে, আমার ওড়না। ইরফান কড়া ধমক দেয় একটা। মায়রা ঝাঁকি দিয়ে উঠে। ইরফান রেগে বলে, ফালতু টুপকে বাঁচামো করলে থাপ্পড় খাবে, স্টুপিড কোথাকার। মায়রার রাগ হলো। সারাদিন শুধু স্টুপিডার থাপ্পড়, এখনো গেল না এসব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদু স্বরে বলে, আয়নায় তাকাও। মায়রা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে। একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মায়রা দেখবে না। ইরফান ভ্রু কুচকে বলে, কিছু বলছি আমি। মায়রা তবুও একটুও নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়। উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মায়রার কপালে হাত রেখে মাথা উঁচু করলো। মায়রা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হয় না। আবারও একটা ধমক দেয়। চোখ খুলে, স্টুপিড। মায়রা এবার দু হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়। রেগে বলে, আপনি আসলেই খুব খারাপ, ভালো করে কথাই বলতে পারেন না। সারাদিন শুধু বকতেই পারেন আপনি আমায়। আমাকে বকতে পারলেই যেন আপনার যত শান্তি। অসহ্য লোক একটা। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে বেডের উপর গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা বেডের এক কোনায় শুতে নেয়। তার আগে ইরফান মায়রাকে টেনে মায়রার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। Shut up. বেশ জোরে দিয়েছে। মায়রা চেঁচিয়ে ওঠে। ব্যথায় চোখের পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মায়রাকে। মায়রা মাথা নিচু করে নেয়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে ক্ষতস্থানটায় গাঢ় চুমু আঁকে। মায়রা নাক টানে। ইরফান মায়রার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, লাভবার দিয়েছি, কাঁদছো কেন? মায়রা কিছু বলল না। ইরফান বুঝলো মেয়েটা ভালোই যে দিয়েছে। মায়রাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরা অন করে মায়রার গলায় আঁকা অক্ষরের পিক তুলে কয়েকটা আর চোখে মায়রার দিকে তাকালো। মায়রার চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়। কি জেদ এইটুকু মেয়ের! তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মায়রার গালে দুটো চুমু এঁকে বলে, চোখ খোলো বাটফুলার। মায়রা চোখ খুলল না। ইরফান হতাশ হয়ে মৃদু স্বরে বলে, আচ্ছা বাবা, সরি। মায়রা তরাক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, এখন তো আমি বাবাই।
ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটি তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে নিয়ে মায়েরার সামনে তার ফোনটা ধরে। মায়েরা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে, এত জেদ করছো কেন? মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি না আমার স্বামী, বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেললো। মায়েরা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে, ওকে হজম করছি। এরপর মায়েরাকে তার দিকে ফিরিয়ে মায়েরার গলার দিকে হাত বাড়ায় আর বলে, আর একটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমার। মায়েরা দ্রুত ইরফানের হাত আটকে বলে, না না, এমন কেন করছেন, আমি দেখবো তো। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে 3টা শব্দ আঁকা, IMM। মায়েরা বুঝলো না এর অর্থ। ইরফান মায়েরার পেছনে দাঁড়ালে মায়েরা উল্টে ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মায়েরার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মাহিরা পুরীর মাঝে লিটল প্রিন্স মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মায়েরার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মায়েরাকে দুহাতে জড়িয়ে নিয়ে মায়েরার মাথায় চুমু আঁকে। মায়েরা হঠাৎই বলে, মোটেও না, ইরফান অ্যান্ড মায়রার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদু স্বরে বলে, বার্ডফ্লার নিজে তো লিটল গার্ল। মায়েরা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখলো। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে কতজন বাচ্চার মা হয়ে যায়? আমি তো তাদের চেয়ে আরো 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। গম্ভীর গলায় বলে, নো, ইউ আর এ লিটল গার্ল। মায়েরা ইরফানকে ছেড়ে বলে, আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে ওঠে। হোয়াট? মায়েরা কথাটা বলে এক দৌড়ে বেডের উপর উঠে বসে। এরপর ইরফানের দিকে চেয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। কথাটা বলে উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়েরা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মায়েরাকে ডিস্টার্ব করে, আর তাই মায়েরা তাকে বিয়ের কথা জানিয়ে দিল। আবার তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখলো। সে কি আসলে বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়েরা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। শুদ্ধ ফারহার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারহা সাবান নিয়ে প্রায় আধা ঘন্টা হলো ঘুমিয়েছে। আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের এক লুঙ্গি। ফারাকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়? এখন সেই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলা খুলে রাখা শার্টটা আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়, গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে? কিচ্ছু করার নেই। সকালে উঠে সবাই তাকে না পেলে কি ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কিভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে এসে ফারার পাশে বসলো। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। শুদ্ধ ভেবে পায় না এমন ধানি লঙ্কা মেয়ের এত লজ্জা কোথা থেকে আসে? মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারিনি। কথা বলা তো দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদু স্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। ব্যালকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়, ভাবতেই শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করলো শ্বশুর বাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে ব্যালকনির উপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট ঢিল হলে দ্রুত বাহাতে লুঙ্গি শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি তোর কাজ আমাদের ইজ্জত ঢাকা, তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না বাপ, এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরবো, তবুও খুলে যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফাইজদের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ওনি। শুদ্ধ দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! ইচ্ছে এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দিবে, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে। এটা কেউ দেখে নিলে কত বড় কেলেঙ্কারি হবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুর বাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিয়ে এক টান দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রং বেরঙে সাজিয়ে তোলা হয়েছে। পুরো বাড়ির চারিপাশে ঝলমলে রঙিন লাইটিং। ব্যালকনি, জানালা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত সব ফুলের গন্ধ চারিপাশে মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের উপর বসে আছে, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মায়েরাকে দেখেনি। মায়েরার অস্তিত্বই যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিলে একটা লাথি বসায়। টি ছিটকে কয়েক হাত দূরে সরে যায়।
তখনই তারেক নামাজ ইরফানের রুমে আসে। ইরফানের কাছে অবাক হয়, কি হয়েছে ছেলের? রেডিও তো হয়নি। এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ইরফান কি হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো, রেগে বলে, এই ফালতু বিয়ে আমি করবো না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে, অবাক হয়ে বলেন। মানে? ইরফান রেগে বলে, আবার মানে করছো? শোনো, বউকে একটু আদর করব, সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।